শুভ অপরাহ্ন সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ কথা বলবো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে। কথা বলবো তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়টি নিয়ে। বাংলা দ্বিতীয় পত্রের যে অধ্যায়টি নিয়ে আমরা কথা বলছিলাম সেটি হচ্ছে সন্ধি। আমরা ইতোমধ্যে সন্ধি কি, কাকে বলে বা এর প্রয়োজনীয়তা সহ স্বরসন্ধির বাংলা স্বরসন্ধি অংশটুকু আমরা সম্পন্ন করেছি। আজ আমরা দেখব মূলত সংস্কৃত স্বরসন্ধি। সংস্কৃত স্বরসন্ধি আসলে সন্ধি পড়তে গেলে বা যে নিয়মগুলো আমাদেরকে জানতে হবে বা পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে যে জায়গাটি থেকে প্রশ্ন করা হয় সেটি হচ্ছে সংস্কৃত স্বরসন্ধি। বাংলা ভাষায় অনেক সংস্কৃত শব্দ কোনো রকম পরিবর্তন ছাড়াই ব্যবহার করে থাকি আমরা। এগুলোকে বলা হয় সংস্কৃত বা তৎসম শব্দ। এই সমস্ত তৎসম শব্দের সন্ধি সংস্কৃতের নিয়মেই গঠিত হয়। তাই সংস্কৃতের নিয়ম মেনে বাংলা ভাষায় ব্যবহৃত যে সমস্ত তৎসম শব্দ আছে তাদের সন্ধিগুলোকে তিনটি ভাগে ভাগ করা হয়: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। তো সংস্কৃত স্বরসন্ধি মূলত স্বরধ্বনি এবং স্বরধ্বনির মিলনে গঠিত হয়, অর্থাৎ দুটো স্বরধ্বনির মিলনে সংস্কৃত শব্দে যে সন্ধি গঠিত হয় সেটি হচ্ছে সংস্কৃত স্বরসন্ধি। আমার ইচ্ছা যে বা আমি চাই একটি ভিডিওতেই বা তোমরা যেন একটি ভিডিও ওপেন করেই সংস্কৃত স্বরসন্ধির সবকটা নিয়ম একসাথে পাও। এ কারণে আজকের ভিডিওটা একটু লেন্দি হতে পারে বা তোমাদের জন্য একটু কঠিন হয়ে যেতে পারে, তোমাদের ধৈর্যচ্যুতি ঘটতে পারে, কিন্তু আমি বলবো যে কষ্ট করে প্রয়োজনে পজ করে একটু সময় নিয়ে বারবার দেখে হলেও একসাথে এই ভিডিওটা রাখার উদ্দেশ্যে আমি একটু ক্লাসটা বড় করে নিলেও আর কি ক্লাসটা চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো স্বরসন্ধি মানে সংস্কৃত স্বরসন্ধির যে নিয়মগুলো আছে তোমাদের বইতে একটু নাম্বারিংয়ের সমস্যা আছে। নাম্বার 2 এটা 2 বার আছে, বা যে সমস্ত নিয়ম আছে সেগুলোকে আমি আসলে একটু সমৃদ্ধ করে একসাথে নিয়ে এসেছি যেন তোমাদেরকে কোনো জটিলতায় পড়তে না হয়। বা সন্ধি যেহেতু একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি অষ্টম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তোমাদের জন্য বাধ্যতামূলকভাবে ব্যাকরণ অংশে সন্নিবেশিত থাকবে, এই কারণে একটু যেন তোমাদের এই লেকচারটা যেন তোমাদের সারা জীবন কাজে লাগে এই উদ্দেশ্যে একটু সমৃদ্ধ করে তৈরি করা হয়েছে। তো তোমরা আশা করছি ধৈর্য ধরে ক্লাসটা অনুসরণ করবে। তো দেখো, সংস্কৃত স্বরসন্ধির প্রথম নিয়মে বলা হয়েছে অ অথবা আ ধ্বনির পর অ অথবা আ ধ্বনি থাকলে উভয় মিলে আ ধ্বনি হয়। অর্থাৎ যদি কোনো শব্দে প্রথমে অ থাকে আবার পরপদেও অ থাকে তাহলে দুটো মিলে হবে আ। অর্থাৎ অ যোগ অ সমান আ, অথবা অ যোগ আ সমান আ, অথবা আগে যদি আ থাকে তাহলেও আ হবে, আর দুটোই যদি আ হয় তারপরেও আ হবে। যেমন হিম যোগ অচল হিমাচল, হিম যোগ আলয় হিমালয়, আশা যোগ অতীত আশাতীত, সদা যোগ আনন্দ সদানন্দ। এভাবে বাকি উদাহরণগুলো তোমরা পড়ে নেবে। হ্যাঁ, এখানে তোমাদের সুবিধার্থে একাধিক উদাহরণ দেয়া হয়েছে। এরপরে আসি 2 নাম্বার নিয়মে। যদি অ অথবা আ ধ্বনির পর ই অথবা দীর্ঘ ই ধ্বনি থাকে তাহলে উভয় মিলে কি হবে? এ ধ্বনি হবে। লক্ষ্য করো, অ অথবা আ ধ্বনির পর ই মানে দুটো ই ধ্বনি থাকলে উভয় মিলে এ। আচ্ছা, বলছিলাম অ অথবা আ ধ্বনির পর যে কোনো ই ধ্বনি, হ্রস্ব অথবা দীর্ঘ ই ধ্বনি থাকলে উভয় মিলে কি হবে? এ ধ্বনি হবে। এর কিছু উদাহরণ আমরা দেখি। সত্য যোগ ইন্দ্র সত্যেন্দ্র, মহাযোগ ইন্দ্র মহেন্দ্র, অপ যোগ ইক্ষা অপেক্ষা, মহাযোগ ঈশ মহেশ। তাহলে লক্ষ্য করো যে এখানে একটা অধ্বনি আছে, তাই তো? আমরা জানি যে ব্যঞ্জন ধ্বনির সাথে সবসময় একটি অবর্ণ থাকে বা অধ্বনি সংযুক্ত থাকে। তাহলে অ এর সাথে ই কিন্তু আমরা শব্দতে পাচ্ছি একার বা এ ধ্বনি, আর সাথে ই কিন্তু আমরা শব্দে পাচ্ছি একার বা এ ধ্বনি। একইভাবে অ যোগ দীর্ঘ ই কিন্তু শব্দ পাচ্ছি এ।
আ যোগ দীর্ঘই শব্দে পাচ্ছি একার। এই হচ্ছে আমাদের সন্ধির দ্বিতীয় নিয়ম। আবার দেখো যে অ অথবা আ ধ্বনির পর হ্রস্ব বা দীর্ঘ, এই ধ্বনিগুলো থাকলে কি হবে? উভয় মিলে ও ধ্বনি হবে। আমি চেষ্টা করেছি যে অ আ দিয়ে যে নিয়মগুলো আছে সেগুলোকে ধারাবাহিকভাবে নিয়ে আসার। অ আ এর সাথে যদি অ আ থাকে তাহলে কি হবে? অ আ এর সাথে যদি ই থাকে তাহলে কি হবে? অথবা অ আ এর সাথে যদি উ থাকে তাহলে কি হবে? এইভাবে কিন্তু ধারাবাহিকভাবে নিয়ে আসা হয়েছে যেন তোমাদের সুবিধা হয়। লক্ষ্য করো যে বলা হচ্ছে নিয়ম নাম্বার 3, সেখানে বলা হচ্ছে অ এর পরে যদি উ থাকে তাহলে হবে ও, যেমন সূর্য যোগ উদয় হচ্ছে সূর্যোদয়। হ্যাঁ, এখানে অ, এখানে উ, কিন্তু আমরা মূল শব্দে পাচ্ছি ওকার বা ও ধ্বনি। যথা যোগ উচিত যথোচিত, গৃহ যোগ ঊর্ধ্ব গৃহর্ধ্ব, মহা যোগ উর্মি মহর্মি। এইভাবে আমরা হ্রস্বও থাকুক অথবা দীর্ঘও থাকুক, যখন সন্ধি করে কোনো শব্দ গঠন করা হবে তখন সেখানে ওকার হবে। ঠিক আছে, এই হচ্ছে অ আ দিয়ে 3 নাম্বার নিয়ম। নিয়ম নাম্বার 4-এ বলা হচ্ছে অ এর পরে যদি এ ওই থাকে তাহলে কি হবে? এ অথবা ওই যাই থাকুক না কেন, অ আ এর সাথে সেটা যদি সংযুক্ত হয় তাহলে মূল শব্দে আমরা পাবো ঐকার। ঠিক আছে, দেখো জন যোগ এক জনৈক, সদা যোগ এব সদৈব, আকার এবং এ হচ্ছে ওই, অ যোগ ওই হচ্ছে ওই, আবার আ যোগ ওই সমান ওই, মত যোগ ঐক্য মতৈক্য, মহা যোগ ঐক্য মহৈক্য। আবার এখানে যে ওই নাই তারপরেও কিন্তু ওই হচ্ছে। তাহলে এইভাবে যদি তোমরা ধারাবাহিকভাবে পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের জন্য খুবই সহজ হবে বিষয়গুলো। অ আয়ের পরে যদি ও থাকে, ও অথবা ও থাকে তাহলে কিন্তু ওটাকেই আমরা গ্রহণ করব। বন যোগ ঔষধি বনৌষধি, মহা যোগ ঔষধি মহৌষধি, চিত্ত যোগ ঔদার্য চিত্তৌদার্য। দেখো এখানে ও আছে কিন্তু মূল শব্দে ঔ হবে, এখানে ঔ আছে তারপরেও মূল শব্দে ঔ হবে, কারণ বলেছে এই দুটোর যে কোনো একটি যদি থাকে তাহলে ঔ হবে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের নিয়ম নাম্বার 5। এরপরে দেখো যদি রি থাকে অ, 6 নাম্বার নিয়মে বলা হচ্ছে অ অথবা আ ধ্বনির পর রি থাকলে হবে অর এবং ঋত থাকলে হবে আর। লক্ষ্য করো, অ অথবা আ ধ্বনির পর যদি রি আসে তাহলে কি হবে? অর। উদাহরণ দেব যোগ ঋষি, অর্থাৎ এখানে একটা অ আছে তাহলে দেব যোগ ঋষি দেবর্ষি। লক্ষ্য করো আমাদেরকে ধ্বনিটা নিয়ে আসতে হবে হচ্ছে অর, অর ধ্বনি। অর ধ্বনি লেখার জন্য আমাদেরকে যেভাবে লিখতে হয় সেভাবে লিখতে হবে দেবর্ষি। হ্যাঁ, এর সাথে একটা রিটা তখন রেফে পরিণত হবে, উচ্চারণটা আমরা রেফ দিয়ে করব। আবার আয়ের পরে যদি রি থাকে তাহলে হবে অর। বলা হয়েছে অ অথবা আ যে কোনোটার পরে যদি রি আসে তাহলে সেটা আমাদের সন্ধিতে গিয়ে অর হবে। মহা যোগ ঋষি মহর্ষি, কিন্তু যদি আর থাকে, ঠিক আছে, মানে যদি ঋত থাকে তাহলে হবে আর, যেমন অ এরপরে বলা হচ্ছে ঋত তাহলে হবে আর, যেমন শীত যোগ ঋত শীতার্ত, ভয় যোগ ঋত ভয়ার্ত, তৃষ্ণা যোগ ঋত তৃষ্ণার্ত, ক্ষুধা যোগ ঋত ক্ষুধার্ত। বুঝতে পারলে বিষয়টা? অ অথবা আর পরে যদি রি থাকে হবে অর, অ অথবা আর পরে যদি ঋত থাকে তাহলে হবে আর। এই হচ্ছে অ আ দিয়ে 6 নাম্বার নিয়ম। এবার আমরা 7 নাম্বারে এসে পাচ্ছি রস্বই দিয়ে, মানে অ আয়ের অংশ কিন্তু শেষ। অ এর সাথে স্বরধ্বনির যাই যোগ করো না কেন সেগুলো কিন্তু আমরা দেখে ফেললাম। 7 নাম্বারে আমরা পাবো ই ধ্বনির নিয়ম। ই ধ্বনি আমরা যদি পাই, এর পরেও যদি আবার ই ধ্বনি আসে, অর্থাৎ ই যোগ ই, এরকম ক্ষেত্রে সবসময় দীর্ঘ ইটাকেই প্রাধান্য দেওয়া হবে সন্ধিতে এসে। অর্থাৎ রস্বই থাকলেও দীর্ঘ ই, প্রথমটা রস্বই পরেরটা দীর্ঘ ই, তারপরেও দীর্ঘ ই, আগে দীর্ঘ ই পরে রস্বই হলেও দীর্ঘ ই, দুটো দীর্ঘ ই হলেও তো দীর্ঘ ই অবশ্যই হবে।
এরকম করে যদি তোমরা সন্ধিটার নিয়ম জেনে কোনো শব্দ তোমরা আয়ত্ত করো, তাহলে দেখবে যে বানানে কখনো ভুল হবে না। পরীক্ষা বানানে কেউ কখনো হ্রস্বইকার দিতে পারবে না, অতীত বানানে হ্রস্বইকার দিতে পারবে না। কারণ তুমি যদি জানো যে এটা একটা সন্ধিতে গঠন করা হয়েছে, তাহলে তুমি অবশ্যই ওখানে দীর্ঘইকার দিবে। কারণ সন্ধি করে গঠন করা হয়েছে এরকম কোনো শব্দে হ্রস্বইকারের কোনো স্থান নেই। অতিযোগ ঈদ, অতীত, পরিযোগ ইক্ষা, পরীক্ষা, সতীযোগ ইন্দ্র, সতীন্দ্র, সতীযোগ ঈশ, সতীশ। তাহলে সন্ধি করে গঠিত হয়েছে মানেই সেখানে যে কোনো মূল্যে দীর্ঘইকারই হবে, হ্রস্বইকারের কোনো অবস্থান সেখানে নেই। এবার দেখো 8 নম্বর নিয়মে বলা হচ্ছে যে হ্রস্বই এবং দীর্ঘই এটার পরে যদি হ্রস্বই দীর্ঘই ব্যতীত অন্য কোনো ধ্বনি থাকে তাহলে জফলা হবে। কেমন? অন্য যাই থাকুক তাহলে জফলা হবে, হ্রস্বই দীর্ঘই ছাড়া। অ থাকলেও জফলা, আ থাকলেও জফলা, অন্তস্থ জ অথবা অন্তস্থের যে সংক্ষিপ্ত রূপ জ ফলা সেটা। আবার অ থাকলেও জফলা, দীর্ঘইর পর অ থাকলেও জফলা, আ থাকলেও জফলা, হ্রস্ব থাকলেও জফলা, এমনকি এ থাকলেও জফলা, ই ধ্বনির পর যদি এ আসে। অতি যোগ অন্ত, অত্যন্ত। দেখো ই এবং অ এ দুটো মিলে জফলা হচ্ছে, আবার ই এবং আ এ দুটো মিলে জফলায় আকার হচ্ছে, যেহেতু এখানে একটা আ বেশি আছে। আবার ই এবং অ, দীর্ঘই এবং অ মিলেও জফলা হচ্ছে। একইভাবে মসিযোগ আধার, মস্যাধার, অতিযোগ উক্তি, অত্যুক্তি, প্রতিযোগ এক, প্রত্যেক। তাহলে এই যে প্রথমে যদি ই ধ্বনি থাকে, তারপরেও যদি ই ধ্বনি থাকে তাহলে দীর্ঘই হবে। আর প্রথমে ই আছে আর পরে ই বাদ দিয়ে অন্য যা কিছুই আসুক না কেন তাহলে আমরা দিব জ ফলা বা অন্তস্থ জ। ঠিক আছে? এবার দেখো উ ধ্বনির পর যদি উ ধ্বনি থাকে, উ ধ্বনির পর এটা হ্রস্বও হতে পারে, দীর্ঘও হতে পারে। এরপরে আবার হ্রস্বও আসুক, আবার দীর্ঘও আসুক, যাই আসুক না কেন কি হবে? দীর্ঘ উ। যেভাবে আমরা দীর্ঘের নিয়মটা পড়েছি, সন্ধি দিয়ে কোনো শব্দ গঠন করা হয়েছে জানলেই সেখানে দীর্ঘ উকার হবে। মরুদ্যান বানানে কখনোই হ্রস্ব উকার হবে না, কারণ আমি যদি জানি মরু যোগ উদ্যান সমান মরুদ্যান, তাহলে দুটো উ যোগ করলে দীর্ঘ উ হবে, বা দুটো দীর্ঘ যোগ করলেও দীর্ঘ উ হবে, বা যে কোনো একটা হ্রস্ব একটা দীর্ঘ হলেও দীর্ঘ উকার হবে। বহুযোগ ঊর্ধ্ব, বহুর্ধ্ব, বধূযোগ উৎসব, বধূৎসব। ঠিক আছে? যে যাই হোক না কেন সন্ধি দিয়ে গঠন করা শব্দ মানেই অ আ থাকুক না কেন আ হবে, হ্রস্বই দীর্ঘই থাকলে দীর্ঘই হবে, হ্রস্ব দীর্ঘ উ থাকলে দীর্ঘ উ হবে। এবার হ্রস্ব দীর্ঘ এর পরে হ্রস্ব দীর্ঘ বাদ দিয়ে অন্য কোনো কিছু যদি হয় তাহলে কি হবে? ব ফলা। আমরা ই এর ক্ষেত্রে দেখেছিলাম জ ফলা, আর উ এর ক্ষেত্রে পাবো ব ফলা। দেখো উ যোগ অ কি হবে? ব যোগ অ। মানে এই উ এর পরিবর্তে আসবে হচ্ছে ব, আর এই অধ্বনিটা তো থাকবে। যেমন সু যোগ অল্প, স্বল্প, ব ফলা কিন্তু যোগ হয়ে গেছে দন্ত স এর সাথে। আবার উ যোগ আ, এটাতে কি পাচ্ছি আমরা? আমরা বলেছি ব ফলা আসবে। সু যোগ আগত, স্বাগত। হ্যাঁ, এই যে সু, এই সু এর উকারটা উঠে গিয়ে একটা ব ফলা যোগ করা হয়েছে, আর এই আগত থেকে আকারটা এসেছে, স্বাগত। আবার অনুযোগ ইত, অন্বিত, তনুযোগ দীর্ঘ ই, তন্নি, অনুযোগ এসন, অন্বেষণ। এইভাবে আমরা যেখানে উ বাদ দিয়ে অন্য কিছু পাবো সেখানে ব ফলা যোগ করব। রিকারের পর রিকার ভিন্ন অন্য স্বর থাকলে সন্ধিতে হবে র ফলা। দেখো রি যোগ অ, সেখানে আমরা পাবো র ফলা। যেমন পিতৃ, এখানে একটা রি আছে, তারপরে আবার অনুমতি শব্দটা আছে, সেখান থেকে আমরা অটা অপরিবর্তিত থাকবে এর সাথে যুক্ত হয়ে, সে কারণে এখানে অ দেওয়া হয়েছে, কিন্তু রিটা হয়ে যাবে র ফলা। হ্যাঁ, কারণ রি এর পরে রি ভিন্ন অন্য কিছু থাকলে র ফলা হবে। পিতৃ, সেখানে পিত্র হয়ে গেল, পিত্র অনুমতি, কারণ এখানে একটা অ আছে, পিত্র অনুমতি। পিতৃ আদেশ, পিত্রাদেশ। পিতৃ ইচ্ছা, পিতৃচ্ছা। মাতৃ উপদেশ, মাতৃপদেশ। বুঝতে পারলে বিষয়গুলো? আশা করছি তোমরা যদি এরকম ধারাবাহিকভাবে পড়ো তাহলে খুব সহজেই নিয়মগুলো তোমাদের মাথার মধ্যে একদম সেট হয়ে যাবে, আর কখনো বানানে লিখতে গেলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আর এভাবে পড়লে তোমাদের জন্য সারা জীবন সেটা একদম গাঁথা হয়ে যাবে। যাই হোক, আশা করছি তোমরা বাংলা সন্ধির পাশাপাশি, বাংলা সন্ধিতে আসলে খুব বেশি নিয়ম ছিল না বাংলা স্বরসন্ধির ক্ষেত্রে, কিন্তু সংস্কৃত স্বরসন্ধিতে আমরা যে নিয়মগুলো পেলাম
সেই নিয়মগুলো কিন্তু তোমরা দেখে রাখবে। এরপরে যেটা আছে যে পূর্বপদে এ ওই ও ঔকার থাকলে সন্ধিতে তা যথাক্রমে অয় আয় অব বা আবে পরিণত হবে। এ পর্যন্ত কিন্তু একটা নিয়ম চলে গেল। এরপরে 12 নম্বরে আমরা দেখছি এ ওই ও ঔ এটা থাকলে কি হবে অয় আয় অব আব, এভাবে একটু মুখস্থ করে ফেলতে হবে যে পূর্বপদে এ ওই ও ঔ আছে, তাহলে পরপদে যাই থাক পরপদে তা কি হয়ে যাবে, মানে সেটা আমাদের সন্ধিতে এসে কি হয়ে যাবে অয় আয় অব আব। দেখো এটা একটু মনোযোগ দিয়ে দেখবে, হ্যাঁ। এ যোগ অ, এটা এ থাকলেই আমরা বলেছি হবে অয়, এই কারণে এ যোগ অ সমান সমান আগে ধরে নিতে হবে অয় যোগ অ, ওই যোগ অ সমান আয় যোগ অ, ও যোগ অ সমান অব যোগ অ। কারণ কি দেখো এই জায়গাগুলোতে এ ওই ও ও এটা যদি পূর্বপদে থাকে তাহলে আগে আমাকে ধরে নিতে হবে যে সন্ধি করার সময় এটা হয়ে যাবে অয় আয় অব আব, ঠিক আছে। এরপরে পরপদে যা আছে সেটা তো আছে। এবারে আমরা একটা উদাহরণ দেখি, দেখো নে যোগ অন, এটা দিয়ে যখন সন্ধি হবে তখন সেটা হয়ে যাবে নয়ন। এখন নেটা কিভাবে নয় হলো, কারণ এ থাকলে হবে অয়, তাহলে ন ধ্বনিটা আছে আর এই একারের জন্য নয়ের সাথে যোগ হবে অয়, নয়। আর নয়ের সাথে যখন এই পরপদে অন ধ্বনিটা পাচ্ছি তখন হয়ে যাচ্ছে নয়ন। বোঝা কি খুব কঠিন হচ্ছে? আবার দেখো ওই ধ্বনি এরপরে যদি অধ্বনি থাকে, অধ্বনিটা আমাদের পরের অংশ, কিন্তু ওই আছে বলেই নটাকে আমরা আয়ের সাথে আগে যোগ করে নেব, ন যোগ আয় সমান নায়। এরপরে অক আছে সেটা আমরা যোগ করে নেব, নায় যোগ অক নায়ক, নয় যোগ অন নয়ন, নায় যোগ অক নায়ক, পব যোগ অন পবন, পাব যোগ অক পাবক। এটা কিন্তু সন্ধি নয়, কিন্তু এইভাবে করলে সহজ, এটা কিন্তু সন্ধি নয়। সন্ধি হচ্ছে নে যোগ অন নয়ন, নৈ যোগ অক নায়ক, পো যোগ অন পবন, পৌ যোগ অক পাবক, ঠিক আছে। কিন্তু তোমাকে জানতে হবে এ কার থাকলে নয় হবে, ওই কার থাকলে আয় হবে, ও কার থাকলে অব হবে, এবং ও থাকলে হচ্ছে ও থাকলে আব হবে, ঠিক আছে। তাহলে অয় আয় অব আব এটা আমাদের উচ্চারণে গিয়ে পাবো, কিন্তু এই অংশটুকু কিন্তু সন্ধি নয়, সন্ধি হচ্ছে এই অংশটুকু, আর এটা ব্যাখ্যামূলক ব্র্যাকেটে আছে, ঠিক আছে। এখান থেকে এইটুকু আছে বন্ধনীর ভিতরে, এটা আমাদের ব্যাখ্যার জন্য। তো পূর্বপদে এ ওই ও ও থাকলে সেটা সন্ধিতে গিয়ে যথাক্রমে অয় আয় অব আবে পরিণত হবে। আর একটা আছে নিপাতনে সিদ্ধ সন্ধি। যেসব সন্ধি আসলে কোনো নিয়ম কানুন অনুসারে হয় না এগুলোকে বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি। সব ক্ষেত্রেই কিন্তু কিছুটা ব্যতিক্রম থাকে, এইগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ। যেমন কুলযোগ অটা কুলোটা, গোযোগ অক্ষ গবাক্ষ, প্রযোগ উড়ো প্রৌঢ়, অন্যযোগ অন্য অন্যান্য, পরযোগ পর পরস্পর, গোযোগ অস্থি গবাস্থি। এরকম নিপাতনে সিদ্ধর কিছুটা তালিকা তোমরা মুখস্থ করে ফেলবে, তাহলে সে কয়টা আলাদা করে তোমরা সেগুলো আসলে ব্যাকরণের নিয়মের বহির্ভূত হিসেবে মুখস্থ রাখতে হবে, আর নিয়ম অনুযায়ী যেগুলো সেগুলো তো আছে। এখন একটা কথা বলি যে এত এত নিয়ম এগুলো আমরা মুখস্থ করব কিনা। পরীক্ষায় তো নিয়ম আসে না, আসলে এই পরীক্ষায় নিয়ম আসে না, কিন্তু একটা জিনিস কিভাবে হলো সেটা যদি আমরা জানতে পারি, ঠিক আছে, তাহলে কিন্তু পরীক্ষায় যেটা আসবে সেটাও আমরা চট করে লিখে ফেলতে পারবো, আমাদের কষ্ট হবে না। আমরা ধারাবাহিকভাবে বইতে যে উদাহরণগুলো দেওয়া আছে একটা নিয়মের অধীনে, এখানে কিন্তু আমিও একাধিক অনেকগুলো উদাহরণ ব্যবহার করেছি, তাই না, অনেক উদাহরণ ব্যবহার করেছি। প্রতিটা নিয়ম থেকে মোটামুটি 4টা করে তো বটেই, কোনোটাতে 8টা, যেমন এখানে এটা দিয়েই 2টো, প্রত্যেকটা থেকে 2টো করে উদাহরণ, 8টা উদাহরণ দেওয়া আছে। তো এগুলো যদি তোমরা শুধু এভাবে মুখস্থ করো যে মরুযোগ উদ্যান মরুদ্যান, কটুযোগ উক্তি কটুক্তি, এইভাবে যদি মুখস্থ করো তাহলে তো তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে। কারণ পরীক্ষায় আসবে কি যে মরুদ্যান শব্দটির সন্ধি বিচ্ছেদ করো, বা মরুযোগ উদ্যান সমান সমান কি, এইভাবে আসবে। পরীক্ষায় সাধারণত কখনো দেখা যায় না যে একটি নিয়ম আসলো যে এই নিয়মটা উ ধ্বনির সাথে উ ধ্বনি যোগ করলে কি হবে, এরকম কখনো আসে না। কিন্তু নিয়মটা আমাদেরকে জানতে হবে, নিয়মটা জানলেই আমরা সন্ধির যে উদ্দেশ্য সেটাকে সফলভাবে পালন করতে পারবো। সন্ধির উদ্দেশ্য কি?
আমাদের উদ্দেশ্য নিশ্চয়ই শুধু পরীক্ষায় এই কটা উদাহরণ মুখস্থ করে পাশ করা নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে সন্ধির যে প্রয়োজনীয়তা সেটা যেন আমাদের জীবনে আমরা কাজে লাগাতে পারি। বাংলা বানান লিখতে গেলে সন্ধিটা যদি আমাদের জানা থাকে তাহলে বানানের ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে। হ্যাঁ, মানে সন্ধিবদ্ধ শব্দগুলোর ক্ষেত্রে অন্তত। আর তার পাশাপাশি নিয়মগুলো যদি আমরা মুখস্থ করে ফেলি বা নিয়মের অধীনে যদি আমরা উদাহরণগুলোকে পড়ি তাহলে কিন্তু সেখান থেকে আমরা বেনিফিটেড হব। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ক্লাসের সর্বশেষ আলোচনা। আমরা আগামী দিন ব্যঞ্জন সন্ধি নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।